গত কয়েকদিন ধরে ভারতে বিশেষ করে পশ্চিমের কয়েকটি জায়গায় ওয়াক অ্যাক্ট 2025-এর বিরুদ্ধে প্রতিবাদ চলছে। এর মধ্যে কিছু জায়গায় এই প্রতিবাদ হিংসাত্মক আন্দোলনের রূপ নিয়েছে, যার ফলে দোকানপাট, ঘরবাড়ি লুটপাট থেকে শুরু করে অগ্নিকাণ্ডের মতো কিছু অসামাজিক ঘটনা ঘটেছে। যদিও এই দৃশ্য খুব একটা নতুন নয়, এর আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে। তবে এবারের ঘটনা ঘটেছে কিছুদিন আগে পাশ হওয়া ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025-কে কেন্দ্র করে, যা মুসলিম সমাজের তৈরি এক বিশেষ আইন বা ব্যবস্থা। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো ওয়াকফ কি, ওয়াকফের সাথে জড়িত ইতিহাস কি, নতুন ওয়াকফ সংশোধনী আইন কি, এছাড়াও এর সাথে জড়িত আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য। নমস্কার, আমি বিপ্লব, আপনাদের সকলকে সুস্বাগতম। ওয়াকফ হলো একটি ইসলামিক ব্যবস্থা যার মাধ্যমে একজন মুসলমান তার মালিকাধীন সম্পদকে চিরস্থায়ীভাবে ধর্মীয়, মানবিক বা জলকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য উৎসর্গ করেন। ওয়াকফ ঘোষণার পর সেই সম্পদ বিক্রি, দান, উপহার বা উত্তরাধিকারী সূত্রে হস্তান্তর করা যায় না। এমনকি যে ব্যক্তি সেই সম্পদ দান করেছে তিনি চাইলে সে সম্পদ তিনি আর ফিরে পায় না। এক কথায় সেই সম্পদের মালিক আল্লাহ হয়ে যায়। এর ব্যবহার শুধুমাত্র নির্ধারিত কল্যাণমূলক উদ্দেশ্যের জন্যই করা যায়। যিনি এই সম্পদ দান করেন তাকে ওয়াকিফ বলা হয়। সেই ওয়াকফ করা সম্পত্তি রক্ষণাবেক্ষণ বা দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় মুতাওয়াল্লিকে, যার কাজ হলো সেই সম্পদের সঠিকভাবে ব্যবহার এবং তার ম্যানেজমেন্ট করা। তিনি কিন্তু সে সম্পদের মালিক নয়, বরং একজন বিশ্বাসভাজন অভিভাবক যিনি আল্লাহর নামে উৎসর্গিত সম্পদের দেখভাল করেন। কোনো সম্পদকে ওয়াকফ করতে হলে তার মালিক সেই ব্যক্তিকে হতে হবে। তার উপর কোনো ঋণ থাকা চলবে না, বা তিনি অন্য কারো কাছ থেকে নিয়ে সেই সম্পদ ওয়াকফ করতে পারবেন না। যখন ওয়াকিফ কোনো সম্পদকে ওয়াকফ করেন তখন তাকে এটা নির্দিষ্ট করতে হয় যে সেই ওয়াকফ করা সম্পদ কোন উদ্দেশ্যের জন্য দিচ্ছেন। বিভিন্ন প্রকার পারপসের জন্য ওয়াকফ করা যেতে পারে, যেমন রিলিজিয়াস ওয়াকফ, যা মসজিদ, কবরস্থান ইত্যাদির মতো রিলিজিয়াস কাজে ব্যবহার করা হয়। এছাড়া রয়েছে ফ্যামিলি ওয়াকফ, যাকে ওয়াকফ আলাল অলাদ বলা হয়। এই প্রকার ওয়াকফে যে ব্যক্তি ওয়াকফ করছে তার ওয়াকফ করার সম্পত্তি থেকে যে ইনকাম হবে তা পাবে তার পরিবার। জমি, বাড়ি, যে কোনো রকম বিল্ডিং থেকে শুরু করে টাকা পর্যন্ত ওয়াকফ করা যেতে পারে। একজন নন মুসলিম চাইলেও ওয়াকফ করতে পারেন, কিন্তু তার করা ওয়াকফ থেকে মন্দির বা চার্চ তৈরি করা হয় না, বরং সেটা ইসলামিক আইন অনুসারে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখন প্রশ্ন হলো, ওয়াকফ ব্যবস্থা কিভাবে সৃষ্টি হয় আর ভারতে এই ব্যবস্থার সূত্রপাত কিভাবে হলো? বিভিন্ন ধর্মে দান করার রীতিনীতি বিভিন্ন ধরনের হয়, তেমনি ইসলাম ধর্মে জাকাত, খৈরাত এবং সাদকা জারিয়ার মতো দান করার রীতি রয়েছে। এর মধ্যে সাদকা জারিয়া অর্থাৎ কন্টিনিউয়াস চ্যারিটি আরব দেশে বেশি প্রচলিত ছিল। সেকেন্ড ক্যালিফার হজরত উমর প্রফেট হজরত মুহাম্মদকে জিজ্ঞাসা করে যে তার কাছে খাইবারে কিছু জমি রয়েছে এবং সে চায় সেটি যেন ভালো কাজে ব্যবহার করা হয়, তাহলে তার কি করা উচিত? তখন প্রফেট মুহাম্মদ সেই জমিকে সাদকা জারিয়া করে দিতে বলেন। তার ফলে সেই জমি আল্লাহর হয়ে যাবে এবং সেই জমি বিক্রি, দান, উপহার বা উত্তরাধিকারী সূত্রে হস্তান্তর করা যাবে না। এই জমি গরিব, স্লেভস, ট্রেডার্স এবং গেস্টদের জন্য ব্যবহার করা হবে। তার মৃত্যুর পরও এই কাজ চিরন্তন চলতে থাকবে। এই ইনসিডেন্ট আরবে প্রায় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং সেখানকার ইসলাম ধর্মের মানুষরা আরো বেশি করে সাদকা জারিয়া করতে শুরু করে। এই কনসেপ্টটি পরে ধীরে ধীরে ডেভেলপ হতে হতে ওয়াকফ সিস্টেমে পরিণত হয়, যা সাদকা জারিয়াকে এক সুসংবদ্ধ কাঠামোগত ব্যবস্থায় পরিণত করে। মোহাম্মদ ঘুরি যখন 1192 সালে ভারত আক্রমণ করেন এবং তরাইয়ের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে ভারতের অংশ দখল করেন, তখন থেকেই ভারতে এই ওয়াকফ ব্যবস্থার সূত্রপাত হয়। এরপর থেকে দিল্লি সুলতানি এবং মোগল সাম্রাজ্যের শাসকদের দ্বারা ওয়াকফ ব্যবস্থা ভারতে ব্যাপক হারে বৃদ্ধি পায়। মোহাম্মদ ঘুরি মুলতানে জামা মসজিদের জন্য 2টি গ্রাম ওয়াকফ করেন এবং এর দেখাশোনা করার জন্য সৈকুল ইসলামকে নিযুক্ত করেন। এটিকেই ভারতের প্রথম ওয়াকফ ধরা হয়। ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক থেকে শুরু করে আকবর, শাহজাহানের মতো মুসলিম শাসকরা ওয়াকফ করেন। যেমন দিল্লির জামা মসজিদ, যা ভারতের একটি বড় মসজিদ, শাহজাহান ওয়াকফ করেছিলেন। এছাড়া ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য সেই সময় ছত্রপতি শিবাজির মতো হিন্দু রাজারাও সে সময় ভূমি ওয়াকফ করেছিলেন। এই ওয়াকফ লিখিতভাবেই হতো এবং মৌখিকভাবেও হতো। এরপর 1757 সালে ইংরেজরা ভারত দখল করে। প্রথম দিকে তারা ধর্মীয় বিষয়ের উপর কোনো রকম পদক্ষেপ নেওয়া থেকে দূরে থাকে, কিন্তু সেই সময় ওয়াক রিলেটেড বিভিন্ন কারাপশন এবং মিসম্যানেজমেন্টের মতো বিষয় উঠে আসছিল।
তার ফলে সাধারণ মানুষ সেই সময় ওয়াকফের মিসইউজ এবং কারাপশনের মতো কেস নিয়ে ব্রিটিশ প্রিভি কাউন্সিলের কাছে আসা শুরু করে। এই কেসগুলিতে ব্রিটিশ বিচারকরা যখন বিচার করত তখন তারা ইংলিশ প্রিন্সিপাল অনুসরণ করত, কারণ তাদের সেই সময় ওয়াকফ রিলেটেড ইসলামিক রুল জানা ছিল না। তাই তখন তারা এমন কিছু জাজমেন্ট দিত যা ওয়াকফের ইসলামিক লয়ের বিপরীত হতো, যা মুসলিম সমাজে ক্ষোভ সৃষ্টি করত। যেমন 1894 সালের আবুল ফাতা মোহাম্মদ ইসাহাক বনাম রুসুমায় ধুর চৌধুরী কেসের ক্ষেত্রে প্রিভি কাউন্সিল ফ্যামিলি ওয়াকফকে ইনভ্যালিড বলে রায় দেন। প্রিভি কাউন্সিল বলেন যে ফ্যামিলি ওয়াকফে বেনিফিশিয়ারি তো ডোনারের পরিবারই, তাহলে কিভাবে এটা চ্যারিটেবল হচ্ছে। যাই হোক, এই রায়ের পর মুসলিম সমাজ অসন্তোষ এবং ক্ষোভের সঞ্চয় হতে থাকে। তাই শেষ পর্যন্ত ব্রিটিশ দ্য মুসলমান ওয়াকফ ভ্যালিডেটিং অ্যাক্ট অফ 1913 পাশ করেন, যার মাধ্যমে ফ্যামিলি ওয়াকফকে বৈধতা দেওয়া হয়। 1913 সালের এই দ্য মুসলমান ওয়াকফ ভ্যালিডেটিং অ্যাক্টের দ্বারা ওয়াকফ সিস্টেম ভারতে আইনগতভাবে বৈধতা পায়। এরপরও ব্রিটিশ সরকার 1923 সাল এবং 1930 সালে আবারও দ্য মুসলমান ওয়াকফ অ্যাক্ট পাশ করেন, যাতে ওয়াকফ প্রপার্টি ঠিকভাবে ম্যানেজমেন্ট করা যেতে পারে। এইভাবে ওয়াকফ ব্যবস্থা ব্রিটিশ শাসন ব্যবস্থার মধ্য দিয়ে ভারতে চলতে থাকে। তারপর আসে 1947 সাল, ভারত ইংরেজের হাত থেকে স্বাধীনতা লাভ করে। এই সময় ওয়াকফ ব্যবস্থাকে সুসংবদ্ধভাবে অ্যাডমিনিস্ট্রেশন এবং সুপারভিশন করার জন্য 1954 সালে তৎকালীন সরকার দ্য ওয়াকফ অ্যাক্ট 1954 পাশ করেন। এই ওয়াকফ আইনের দ্বারা এই সময় ওয়াকফ ব্যবস্থায় কিছু মেজর চেঞ্জেস করা হয়। যেমন এই আইনের দ্বারা প্রতিটি রাজ্যে ওয়াকফ বোর্ড গঠন করা হয়। এর প্রতিটি মেম্বার সেই রাজ্যের মুসলমান হন। ওয়াকফ বোর্ডগুলির কাজ হলো নিজ রাজ্যের ওয়াকফ প্রপার্টিগুলিকে ম্যানেজমেন্ট এবং মেনটেন করা। ওয়াকফ প্রপার্টির রেজিস্টার থেকে শুরু করে ডিসপিউট সলভ করার দায়িত্ব ওয়াকফ বোর্ডের। এই সময় সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল গঠন করা হয়, যার কাজ হলো গোটা দেশের ওয়াকফ বোর্ডগুলির উপর নজর রাখা। এই কাউন্সিল আইনের দ্বারা তৈরি হলেও এটি স্বাধীনভাবে কাজ করে। এই সময় থেকেই ওয়াকফ বোর্ডগুলি ওয়াকফ প্রপার্টিগুলি রেজিস্টার এবং ক্লেম করা শুরু করে, যাতে ফিউচারে কোনো রকম লিগেল সমস্যা হলে সমাধান করা যায়। ওয়াকফ বোর্ড যদি কোনো প্রপার্টি ক্লেম করে তাহলে এই আইন অনুসারে একজন সার্ভে কমিশন নিযুক্ত করা হয়। তার কাজ হলো সেই প্রপার্টি সার্ভে করা যে সেই প্রপার্টি ওয়াকফ প্রপার্টি কিনা এবং এর রিপোর্ট তৈরি করা। এই রিপোর্টে যদি সেই প্রপার্টি ওয়াকফ প্রপার্টি পায় তাহলে ওয়াকফ বোর্ড একটি অফিসিয়াল গ্যাজেট প্রকাশ করেই সেই প্রপার্টিটি ওয়াকফ প্রপার্টি সে ঘোষণা করে। সেই প্রপার্টিটির সেই সময়কার ওনার যদি এই ডিসিশন মানতে না চায় তাহলে 1 বছরের মধ্যে সেই ওনার সিভিল কোর্টে যেতে পারে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই সময় ওয়াকফ রিলেটেড কেস সিভিল কোর্টেই হতো। ওয়াকফ ট্রাইব্যুনালের ব্যবস্থা এই সময় ছিল না। এই আইনের আরেকটি ইম্পর্টেন্স পয়েন্ট ছিল ওয়াকফ বাই ইউজার, অর্থাৎ যদি কোনো প্রপার্টি দীর্ঘদিন ধরে ধর্মীয় বা দাতব্যের জন্য ব্যবহার করা হয়ে থাকে বা হয়ে আসছে তাহলে সেই প্রপার্টি ওয়াকফ প্রপার্টি হিসেবে গণ্য করা হবে। এর জন্য কোনো রকম নথিপত্রের প্রয়োজন হবে না। এরপর 1995 সালে তখনকার কংগ্রেস সরকার আবার নতুন ওয়াকফ অ্যাক্ট 1995 পাশ করেন এবং তখন এই আইন পাশ করতে বিজেপিও সাপোর্ট করেন। এই আইনের দ্বারা ওয়াকফ সিস্টেমকে আরও বেশি শক্তিশালী করে তোলা হয়। এই আইনের দ্বারা ওয়াকফ ট্রাইব্যুনাল গঠন করা হয়। এই ট্রাইব্যুনালে 3 জন মেম্বার থাকে, যাদের মধ্যে একজন মেম্বার হতো মুসলমান ল এক্সপার্ট। এতদিন ধরে ওয়াকফ রিলেটেড যে কেসগুলি সিভিল কোর্টে বিচার হতো, এবার থেকে এগুলি ওয়াকফ ট্রাইব্যুনালে হতে থাকে। ওয়াকফ ট্রাইব্যুনালে যে রায় দিত তা অন্তিম রায় হিসেবে গণ্য করা হয়। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আপিল করা যায় না। এছাড়া এই আইনে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় বলা হয়, যদি ওয়াকফ বোর্ড কোনো প্রপার্টি ক্লেম করে এবং সেই প্রপার্টির ওনার যদি এটা মানতে না চায় তাহলে সেই প্রপার্টি ওনারকেই ওয়াকফ ট্রাইব্যুনালে এটা প্রুভ করতে হবে যে সেটা তার প্রপার্টি, এবং যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি এটা প্রুভ করতে পারবে না যে এটা তার প্রপার্টি ততক্ষণ পর্যন্ত সেই প্রপার্টি ওয়াকফ প্রপার্টি হিসেবে গণ্য হবে। বলতে পারো দ্য ওয়াকফ অ্যাক্ট অফ 1995 এর মাধ্যমে ওয়াকফ ব্যবস্থাকে একটি স্বাধীন এবং স্বয়ংক্রিয় ব্যবস্থায় পরিণত করা হয়। তাহলে প্রশ্ন হতেই পারে, আগে থেকে যখন এত ওয়াকফ রিলেটেড আইন ছিল তাহলে নতুন দ্য ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 আনার কি দরকার ছিল? সরকারের মতে এই নতুন সংসদ আইনের দ্বারা ওয়াকফ ব্যবস্থার মধ্যে যে কারাপশন এবং মিসম্যানেজমেন্ট হচ্ছে তা বন্ধ হবে। ওয়াকফ ব্যবস্থায় ট্রান্সপারেন্সি আসবে।
এর মিসইউজ বন্ধ হবে এবং এই ব্যবস্থায় যারা বেনিফিশিয়ারি সেই সমস্ত গরিব মুসলিমদের কাছে এর বেনিফিট আরও ভালোভাবে পৌঁছাবে। ওয়াকফ ব্যবস্থার মিসইউজ এবং এর মধ্যে যে কারাপশন হচ্ছে তা মানতেই হয়। যেমন তামিলনাড়ুর একটি গ্রাম তিরুচেন্দুরাই, সে গ্রামটি একটি হিন্দু গ্রাম এবং সেখানে একটি 1500 বছরের পুরনো সুন্দরেশ্বর মন্দির রয়েছে। এই গ্রামের এক ব্যক্তি রাজাগোপাল যখন তার 1.2 একর জমি বিক্রি করার জন্য সাব রেজিস্ট্রারের কাছে যায়, তখন সাব রেজিস্ট্রার থেকে তাকে বলা হয় এই জমি বিক্রি করতে হলে তাকে তামিলনাড়ু ওয়াকফ বোর্ড থেকে এনওসি আনতে হবে, কারণ তামিল ওয়াকফ বোর্ড সে পুরো গ্রামটিকে ওয়াকফ প্রপার্টি হিসেবে ক্লেম করেছে। এটা শোনার পর পুরো গ্রামের মানুষ অবাক হয়ে যায়, কারণ প্রথমবার তারা এটা জানতে পারে লোকালদের মতে সেই গ্রামে কোনোদিন কোনো মুসলিম পরিবার বাস করেছিল কিনা বা কোনো মুসলমানের জমি ছিল কিনা এর নথি পাওয়া যায় না। 2012 সালে কর্ণাটক সংখ্যালঘু কমিশনের প্রধান আনোয়ার মণিপতি তৎকালীন কর্ণাটক মুখ্যমন্ত্রীর কাছে একটি রিপোর্ট পেশ করে, যেখানে বলা হয় 2001 থেকে 2012 সালের মধ্যেই কর্ণাটক ওয়াকফ বোর্ডের 27,000 একর জমি ইললিগেলি প্রাইভেট ইনস্টিটিউশন এবং ইন্ডিভিজুয়ালদের দিয়ে দেওয়া হয়। এটা হতে ওয়াকফ বোর্ডের অফিসিয়াল থেকে শুরু করে নেতা এবং কিছু মিডল ম্যান যুক্ত ছিল। এই প্রপার্টির মূল্য ছিল প্রায় 2 লাখ কোটি। 2024 সালে মধ্যপ্রদেশের ওয়াকফ বোর্ডের প্রাক্তন হেড এবং কংগ্রেস নেতা রিয়াজ খানকে নোটিশ পাঠায়। তাকে ওয়াকফ বোর্ডের 7 কোটি টাকা ফেরত দিতে বলা হয়, যেটা তিনি তার টেন্ডিওর চলাকালীন ঘোটালা করেছিলেন। সেই সময় তিনি পালিয়ে যান এবং পুলিশ তার উপর 5,000 টাকার পুরস্কার রাখেন। 2024 সালে আরেকটি ওয়াকফ প্রপার্টি রিলেটেড ফ্রড কেস সামনে আসে। উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের মুতওয়াল্লি আনোয়ার সিফটিন ওয়াকফ সম্পত্তির উপর প্রথম ইললিগেলি 16টি দোকান তৈরি করেন, তারপর সেগুলি বিক্রি করে দেন ওয়াকফ বোর্ডের পারমিশন ছাড়াই। এসব ছাড়াও আর অনেক কেস রয়েছে যা এটা প্রুভ করে যে ওয়াকফ সিস্টেমের মধ্যে কারাপশন হচ্ছে এবং এর মিসইউজ হচ্ছে। এছাড়া 2005 সালে দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাজেন্দ্র সাচারের নেতৃত্বে কমিটি গঠন করা হয়। এই কমিটিকে ভারতে মুসলিম সমাজ এবং ওয়াকফের বর্তমান কন্ডিশন কীরকম রয়েছে তার উপর রিপোর্ট করতে বলা হয়। 1 বছর তদন্ত এবং সমীক্ষা করার পর 2006 সালে এই সাচার কমিটি তার রিপোর্ট পেশ করেন। এই রিপোর্টে বলা হয় ওয়াকফ বোর্ডের কাছে 2006 সালে সমীক্ষা অনুযায়ী 4.9 লাখ রেজিস্টার্ড ওয়াকফ প্রপার্টি রয়েছে, যার মধ্যে প্রায় 6 লাখ একর জমি রয়েছে। এই ওয়াকফ প্রপার্টি যদি ভালোভাবে ম্যানেজমেন্ট করা হয় তাহলে 10% রিটার্ন হিসাবে এতে ইনকাম হওয়া উচিত 12,000 কোটি টাকা, কিন্তু সেখানে ওয়াকফ বোর্ডের মতে এ থেকে ইনকাম জেনারেট হয় মাত্র 163 কোটি টাকা। এতে ওয়াকফ বোর্ড জানান ওয়াকফ বোর্ডের কাছে এত ওয়াকফ প্রপার্টি থাকলেও এর বেশিরভাগ প্রপার্টি ল্যান্ড মাফিয়া থেকে শুরু নেতা, কর্পোরেটর এবং কিছু মানুষ জবরদখল করে বসে আছে, ফলে সেই সমস্ত প্রপার্টিকে কোনো রকম ইনকাম জেনারেট হয় না। এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই বর্তমান এনডিএ সরকার দ্য ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 নিয়ে এসেছে। কিন্তু এই সংশোধন আইনে এমন কিছু পরিবর্তন ঘটিয়েছে যার ফলে মুসলিম সমাজ এবং অপোজিশন এই আইনের উপর বিশ্বাস রাখতে পারছেন না এবং এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে। 2025 সালের এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে মেজর চেঞ্জেস করা হয়েছে তাদের মধ্যে প্রথমটি হলো যে এবার থেকে সেই ব্যক্তি ওয়াকফ করতে পারবে যে মিনিমাম 5 বছর ধরে ইসলাম ধর্ম পালন করে আসছে। এক কথায় এবার থেকে কোনো নন মুসলিম ওয়াকফ করতে পারবে না। এই নতুন আইনের দ্বারা ওয়াক বাই ইউজার প্রভিশনটিকে বাতিল করা হয়েছে। গোটা ভারতে বর্তমানে 32টি ওয়াকফ বোর্ড রয়েছে। প্রতিটি স্টেট ওয়াকফ বোর্ডে এবং সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে 2 জন করে নন মুসলিম এবং মুসলিম মহিলা মেম্বার নিযুক্ত করা কম্পালসারি করা হয়েছে। এবার থেকে গভর্নমেন্ট এবং ওয়াকফ বোর্ডের মধ্যে প্রপার্টি নিয়ে বিবাদ হলেই সেই প্রপার্টি ওয়াকফ প্রপার্টি প্রুফ না হওয়া পর্যন্ত তা গভর্নমেন্ট প্রপার্টি হিসেবে গণ্য করা হবে। আগে সার্ভে কমিশন এখন থেকে তা ডিস্ট্রিক্ট কালেক্টর করবে এবং এই রিপোর্ট সরাসরি স্টেট গভর্নমেন্টকে পেশ করবে। আগে ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হতো, এখন থেকে ওয়াকফ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে 90 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করা যাবে। ওয়াকফ ট্রাইব্যুনালের 3 জন মেম্বারের মধ্যে মুসলমান ল এক্সপার্ট মেম্বারকে বাতিল করে তার জায়গায় স্টেট গভর্নমেন্ট অফিসার নিযুক্ত করার কথা বলা হয়। এখন থেকে বিনা ডকুমেন্ট ছাড়া কোনো প্রপার্টি ওয়াকফ প্রপার্টি হিসেবে গণ্য করা হবে না। এই সমস্ত চেঞ্জের কারণে বর্তমানে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 কে নিয়ে এত বিবাদ চলছে। বর্তমানে এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস শুরু হয়েছে।
এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি রায় দেয়। এর আগে সুপ্রিম কোর্ট বলেছিল ওয়ান্স এ ওয়াকফ অলওয়েজ এ ওয়াকফ। এছাড়া এটাও মনে রাখতে হবে যে ডিফেন্স এবং রেলওয়ের পর ওয়াকফ বোর্ড ভারতের তৃতীয় ল্যান্ড ওনকারী সংস্থা। বর্তমানে ওয়াকফ বোর্ডের কাছে 9.4 লক্ষ একর ল্যান্ড রয়েছে এবং 8.7 লাখ সম্পত্তি আছে। এই ল্যান্ডের মূল্য প্রায় 1.2 লক্ষ কোটি টাকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে সকলের কাছে ইনফরমেশনটি পৌঁছাতে পারে।